একটা কুচকুচে কালো মেয়ের সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছে। মেয়েটার নাম তুর্না। নামটা সুন্দর না? অথচ মেয়েটা দেখতে প্রচুর অসুন্দরী। এমন একটা কালো মেয়েকে বিয়ে করতে আমি মোটেও আগ্রহী নই। আর কেনই বা হব? যেই আমাকে দেখে ভার্সিটির সকল মেয়েরা হার্টে ব্যথা অনুভব করে, সেই আমার বউ এমন কুৎসিত দেখতে হবে? অসম্ভব। তাছাড়াও আমার সুন্দরী গার্লফ্রেন্ডের সংখ্যা নেহাত কম নয়। এমন আগুন সুন্দরী মেয়ে রেখে বাবার পছন্দের কালো মেয়েটাকে কেন বিয়ে করব আমি? বাবা কিভাবে এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারল আমি বুঝতে পারছি না। আমার অসহ্য লাগছে। মনে হচ্ছে এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই। অসহায়ের মতো কথাগুলো বলল অধ্যায়। বন্ধুর অসহায় মুখশ্রী দেখে আদিলের মায়া হলো সামান্য। আহারে, ভার্সিটির হার্ডদ্রব্য লেডিস চার্মস ড্রিম বয় পুরুষটির এ কেমন বেহাল দশা! এটা কি আদৌ মানা যায়? নিজেকে নিয়ে অধ্যায়ের অহংবোধ প্রবল। অবশ্য হবে না কেন? চৌধুরী বংশের ছেলে সে, বিত্তশীল পিতামাতার নয়নের মণি। সেই আদুরে পুত্রের সাথে তার সদয়বান পিতা কিভাবে এমন অন্যায় করতে পারে? হতাশায় মন মেজাজ বিক্ষিপ্ত হলো অধ্যায় চৌধুরীর। আদিল অবিশ্বাসের সহিত তাকিয়ে রইল বন্ধুর মুখপানে। তার জানা মতে রহমান আঙ্কেল যথেষ্ট জ্ঞানী মানুষ, স্বেচ্ছাচারী একদম অপছন্দ ওনার। ছেলের বন্ধুদের সাথে ওনার প্রবল ভাব। বন্ধুসুলভ মানুষটি এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে ভাবতেই পারে না আদিল। চোখে মুখে প্রবল সন্দেহ নিয়ে প্রশ্ন ছুড়ল, আঙ্কেল এমন কাজ করতে পারে? অসম্ভব। উনি তো এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানুষ না। আমার বিশ্বাস হচ্ছে না। শালা, তোর ধারণা আমি মিথ্যে বলছি? আমার গলায় ফাঁসির দড়ি পরানোর নির্মম আয়োজন চলছে, আর তুই এখনও আমাকে সন্দেহ করছিস? তোর আঙ্কেল এমন করতে না পারলেও আমার বাবা পারে। তোকে এখানে একটা বুদ্ধি দেওয়ার জন্য ডেকেছি, আর তুই শর্ত আমার চোখের সামনে থেকে। রাগে চিবিয়ে চিবিয়ে বলল অধ্যায়। তার কণ্ঠে অজস্র রাগ দুঃখ স্পষ্টতর। চক্ষু রক্তবর্ণ ধারণ করেছে। প্রচণ্ড ক্রোধে ফুঁসছে অধ্যায়। রুদ্রমূর্তি ধারণ করা অধ্যায়কে দেখে থতমত খেলো আদিল। বিস্মিত হয়ে বলল, আরে ভাই, রাগ করছিস কেন? তোর যেহেতু মেয়েটাকে পছন্দ হয়নি, তুই আঙ্কেলকে জানিয়ে দে এই মেয়েকে তুই বিয়ে করবি না। সমস্যা শেষ। এত প্যারা নিচ্ছিস কেন? এ পর্যায়ে রাগে দুঃখে চোয়াল শক্ত হলো অধ্যায়ের। হাতে থাকা সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষতে শুরু করলো। আদিল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে ভুল কি বলল? আশ্চর্য! অধ্যায় ক্রোধে ফুঁসে উঠে বলল, ওরে জ্ঞানী রূপী আহম্মক, যদি এমন অল্প কথায় বিশাল ঝামেলা মিটে যেত, আমি তবে এত চিন্তায় আছি কেন বলত? আমার বাপ আমার হ্যাঁ না এসবের কোনো গুরুত্বই দিচ্ছে না। ওনার আদেশে আগামী শুক্রবার আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আমি জীবিত থেকেও মরে যাব। জীবন মৃত হয়ে বেঁচে থাকা যাকে বলে। আদিল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বন্ধুর কালো মেয়ের সাথে বিয়ে হবে, এতে তার যতটা না দুঃখ হচ্ছে তার থেকেও হাসি পাচ্ছে অধ্যায়ের মুখভঙ্গি দেখে। জীবনে হতাশ না হওয়া অধ্যায় চৌধুরী আজ চরমভাবে হতাশায় পর্যবসিত হয়েছে। অথচ বিয়ে করার প্রচুর শখ অধ্যায়ের। ফ্লার্টিংয়ের দুর্ধর্ষ হলেও চরিত্রের দিক দিয়ে সে পবিত্র ইনসান। অন্তত আদিল এইটুকু নিশ্চিত, আজ অবধি তার বন্ধু প্রেম করে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া ভিন্ন আর কোনো গভীর সম্পর্কে যায়নি। তবে বর্তমানে যে মেয়েটা তার গার্লফ্রেন্ড, সেই মেয়েটার নাম এলিনা। তার সাথে বেশ কয়েকবার ঘনিষ্ঠ হতে চেয়েছিল অধ্যায়। 24 বছর নিজেকে সংযত রেখেছে। আর কত? নারী দেহের সমস্ত দ্বার উন্মুক্ত করায় তীব্র বাসনা মনে।
এই তো সেদিন ফেয়ারওয়েলের পার্টিতে এলিনাকে সাথে নিয়েছিল অধ্যায়। অতিরিক্ত লাল পানি খেয়ে রুম অবধি পৌঁছে গিয়েছিল। আদিল তড়িঘড়ি করে সেখান থেকে ফিরিয়ে এনেছে বন্ধুকে। এতে অনেক ক্ষিপ্ত হয়েছিল এলিনা। রাগে গজগজ করতে করতে বলেছিল, রাক্কল। কাবাবের মাঝে এমন হাড্ডিকে কে সহ্য করবে? সহ্য না করলেও আদিল সচেতন ব্যক্তির মতো অধ্যায়ের খেয়াল রাখে। তার একমাত্র কারণ রায়হান চৌধুরী। সেই রায়হান চৌধুরী এভাবে একটা কালো মেয়ের সাথে অধ্যায়ের বিয়ে ঠিক করেছে, এটা বড্ড বিস্ময়ের বিষয়। কারণ জানতে উৎসাহী হলো আদিল। জিজ্ঞেস করল, আঙ্কেল হুট করে তোর বিয়ে দেওয়ার চিন্তায় অস্থির হচ্ছে কেন? তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি, এখনই বিয়ে? আর আন্টির মত কি? আম্মু তো দেশে নেই, ট্রেনিংয়ের জন্য গিয়েছে। আর এখন বিয়ে দেবার কারণ হচ্ছে আমি নাকি এখানে ওখানে প্রেম করে বেড়াচ্ছি। এভাবে চলতে থাকলে ওনার দুর্নাম হবে। তাছাড়া ওনার দয়ার শরীর, ওনার বন্ধুর এতিম মেয়ের দুর্দশা উনি সহ্য করতে পারছেন না। এজন্য নিজের ছেলেকে বলি দিয়ে অন্যের দুর্দশা ঘোচাতে চাচ্ছেন। অধ্যায়ের কণ্ঠে প্রচণ্ড ক্রোধ আর দুঃখের বহিঃপ্রকাশ ঘটল। বিষয়টি আদিল পুরোপুরি বুঝতে পারল না। জিজ্ঞেস করল, 1 মিনিট, মানে যেই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে আঙ্কেলের বন্ধুর মেয়ে? একটু এক্সপ্লেন কর তো। মরা বন্ধুর মেয়ে। ওই বেটা মরে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। 2 দিন আগে আব্বুর সাথে গ্রামের বাড়ি গিয়েছিলাম আমি। সেখানে গিয়ে আব্বু শুনতে পায় ওনার এক ঘনিষ্ঠ বন্ধু মাস 3 আগে মারা গিয়েছে। ওনার একটা বিবাহযোগ্যা কন্যা আছে। মেয়েটির মা জন্মের সময়ই মারা গিয়েছিল। তুই ভাবতে পারছিস কি ব্যাড লাগ মেয়েটার? এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে। বিয়ের পর বাসর রাতে আমিও যদি মরে যাই, নো নো, কোনো মতেই আমি তাকে বিয়ে করতে পারবো না। বন্ধু, কি করব আমি? বলতে বলতে 2 হাত উপরে তোলার ভঙ্গি করলো অধ্যায়। অধ্যায়ের কথায় মাথা দপদপানি শুরু হলো আদিলের। গর্জে উঠে বলল, মার শালা, মারবুটানে এক থাপ্পড়। বিয়েই হলো না, বাসর অব্দি চলে গেছেন উনি। কথা অর্ধেক বলে নিজের সমস্যার সমাধান চাওয়া শুরু করে দিচ্ছিস। ঘটনা পুরোটা বল, না বললে বুঝবো কিভাবে? আর কি বলবো ভাই, আমার লাভ লস নাই। গোটা জীবনটাই লোকসানে ভরপুর। বাপ মা মরা, ওই মেয়ে এখন চাচার সংসারের বোঝা। চাচি একটু সহ্য করতে পারে না, অত্যাচার করে। বাবা এসব দেখে ওর ভরণ পোষণের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা আবদার করেছে যাতে এই বাড়ি থেকে ওকে বের করে অন্য কোথাও আশ্রয় দেয়, একটা কাজের ব্যবস্থা করে দেয়। আর গ্রামের লোকজন খুব কনজারভেটিভ। এভাবে একটা মেয়েকে তো কারো হাতে তুলে দিতে পারে না। সেজন্য এক খাটাস বুড়ো লোক আব্বুকে এই পরামর্শ দিয়েছে। এরপর আর কি, আমার বাপ নাচতে নাচতে রাজি হয়ে গেছে। আঙ্কেল নাচতে নাচতে রাজি হয়েছে? অরুচি নিয়ে তাকালো অধ্যায়। মাথায় চাটি মেরে বলল, শালা, তোর মাথায় বুদ্ধির ঘাটতি আছে। ছোটবেলায় হরলিক্স খাসনি নাকি? কথার কথা বললাম। ও, খুব বুঝেছে এমন ভাবে মাথা নাড়ল আদিল। এই ছেলেটা বলবে ভুল আর আশা করবে অন্যজন সঠিক বুঝার। তবে যাই হোক, ঘটনাটি খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ দিল আদিল। বলল, তাহলে এখন কি করবি? বিয়ে করার ইচ্ছে না থাকলে একটা মেয়ের লাইফ নষ্ট করার কোনো মানে নেই। তোর যেহেতু মেয়েটাকে পছন্দ নয়, তুই চাইলেও তার সাথে হ্যাপি থাকতে পারবি না। আর যাই হোক, অপছন্দের মানুষের সাথে সংসার হয় না। তুই বরং কোথাও গিয়ে কয়েকটা দিন ঘুরে আয়। আন্টি দেশে ফিরলে তুইও বাড়িতে চলে আসবি। আর আমার মনে হয় না আন্টি তোর নিজের অমতে তোকে ফোর্স করবে বিয়েতে। আমার বাপকে তো তুমি জানো না বন্ধু। ওই যে দূরে কালো পোশাকে দানবের মতো 2টো লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? ওরা আমার বডিগার্ড। আমার স্বভাব সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখে আমার বাপ, সেজন্য পাহারাদার নিযুক্ত করেছে। হাত দিয়ে ইশারা করে দেখালো অধ্যায়। আদিল ইঙ্গিতকৃত ব্যক্তি দুটিকে চোখ তুলে এক পলক দেখল। এদের বডিগার্ড কম, মাস্তান বেশি মনে হচ্ছে। যা শরীর বাপরে! অন্তত বন্ধুর দুঃখে সামিল হয়ে নিজেও হতাশ মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ল আদিল। শত চেষ্টা প্রচেষ্টা চালিয়ে নিজের বলিদান হওয়া থেকে আটকাতে পারল না অধ্যায়। শুক্রবার বাদ আসর ঘরোয়া আয়োজনে বিবাহ কার্য সম্পূর্ণ হলো তার। অধ্যায় বারংবার চেষ্টা করে ব্যর্থ হলো মায়ের সাথে যোগাযোগ করে এত বড় সংবাদটা জানাতে। বিয়ের আগে একাকী কক্ষে ফোনে মায়ের ছবি দেখে দুঃখী গলায় বলল,
আম্মু, আজ তোমার ছেলের অনিচ্ছায় গর্দান হারানোর দিন। তুমি পাশে থাকলে না, নিজের পুত্রকে নির্দয় পিতার সিদ্ধান্তে বলিদান হওয়া থেকে আটকাতে পারলে না। আমার মা জননী আমাকে রক্ষার গুরুদায়িত্ব এভাবে হেলায় বিনষ্ট করলো। আহা, এই দুঃখে আমার বনবাসী হতে মন চাইছে, কিন্তু নিষ্ঠুর পিতা সে পথ বন্ধ করে দিয়েছে। আহারে অধ্যায় চৌধুরী, তোর জন্য আমার বড্ড মায়া হচ্ছে। শেষাক্ত বাক্যটি নিজের কাঁধে হাত বুলিয়ে নিজেকে বলল অধ্যায়। ভাইয়ের এমন করুণ দশা দেখে দুঃখের বদলে হাসি পেল শাম্মীর। তার ভাইয়াটা কবে জীবনের একটুখানি সিরিয়াস হবে কে জানে। এমন মুহূর্তেও এমন হেয়ালিপূর্ণ কথাবার্তা কেউ বলে। মাঝে মাঝে শাম্মীর অধ্যায়কে বড্ড বোকা প্রাণী বলে মনে হয়, অথচ মূলত অধ্যায় রসিক মানুষ। সর্বত্র রস ছড়িয়ে নিজের জীবনের গাম্ভীর্য হারিয়েছে বহু আগে। পুরুষ মানুষ হবে রাস গম্ভীর শক্তপোক্ত, কথা বললেই যেন সামনে দাঁড়ানো নারী ভয়ে শোষকায় ধুকভুক পুকপুক করে। অথচ তার ভাইকে দেখো, একদম সরল মনা। বাবা তাকে বিয়ে দিয়ে ভালোই করছে, তবেই না এই ছেলে জীবনে একটু থিতু হতে পারবে। স্বামী বাবাকে বড্ড ভালোবাসে, বাবা ভুল সিদ্ধান্ত নিতে পারে এ কথা একদম বিশ্বাস করে না সে। রায়হান সাহেব যদি এক বোতল বিষ এনে দিয়ে বলে এতে মধু আছে, স্বামী নির্দ্বিধায় সেই গরল পান করে মুচকি হাসবে। সেজন্য অধ্যায় যখন বোনের কাছে তুন্না নামক মেয়েটার সম্পর্কে দুর্নাম করলো, কালো মেয়ে বলে হে করলো, স্বামী তখন প্রতিবাদ করে বলল, এমন করে কেন বলছো ভাইয়া? সে কি মানুষ নয়? আর আমার আব্বুর পছন্দ এতটাও খারাপ না। বোনের পক্ষপাতিত্ব সহ্য হলো না অধ্যায়ের, মুখ বাঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, বাপ তো খালি একাতর, তুই তো আর মেয়েটাকে দেখিসনি, বুঝবি না, একদম জঘন্য দেখতে। এখন তো দেখতেই যাচ্ছি, চলো যাই, দেখে তোমার বউ করে বাড়িতে নিয়ে আসবো। এরপর সারা জীবন যখনই মন চাইবে তখনই দেখবো। এবার চলো তো। অতপর বুকে চরম হতাশা লালন করে কালো রঙের মেয়েটিকে 3 কবুল পরে বিয়ে করলো অধ্যায় চৌধুরী। বিয়ের পর আদিলের গলা জড়িয়ে ধরে তার সে কি কান্না। আদিল হতভম্ব হয়ে বন্ধুকে সান্ত্বনার বাণী শোনানোর চেষ্টা করলো, কিন্তু অধ্যায় শুনল না। অধ্যায়ের এমন ছেলে মানুষই কান্না দেখে বহু কষ্টে হাসি আটকালো আদিল। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এভাবে কাঁদে, বিষয়টি লজ্জার। বর্তমানে অধ্যায় নিজেদের দোতলা বাড়ির ছাদে বসে আছে। তার ঘরে বাসর ঘর সাজানোর আয়োজন করা হয়েছে। সে কখনোই ওই কালো মেয়েটির সাথে এক ঘরে ঘুমাতে পারবে না। মেয়েটার বড় বড় চোখ কেমন যেন অদ্ভুত। গাড়িতে আসার সময় এক নজর মেয়েটিকে দেখেছিল অধ্যায়, এক নজর তাকিয়ে রুচি নষ্ট হয়েছে তার। ভুলেও আর ওই মেয়ের দিকে তাকাবে না সে। একটা কালো প্রতিমা তার ঘরময় হেঁটে বেড়াচ্ছে, এটা ভাবতেই কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অধ্যায়ের। কি দুর্ভাগ্য তার। হাত পা ছড়িয়ে ছাদের মেঝেতে বসে রইল সে। কত শত সুন্দরী মেয়ে আছে যারা তাকে নিয়ে সংসারের কল্পনা করে, দৈহিক অনুভূতির চিন্তায় বিভোর থাকে রাতভর। কেন তার সাথে এমন হলো? নিজের ওপর করুণা হচ্ছে তার। হাতে থাকা পেপসির বোতল থেকে এক ঢোক গিলে নিল সে। মনের নেশাই হলো বড় নেশা। এ বাড়িতে বিয়ার আনা বারণ। নিজেকে পেপসি খেয়ে সান্ত্বনা দিচ্ছে সে। আদিল দূরে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। অবশেষে বাধ্য হয়ে বলল, কিরে, ঘরে যাবি না? ঘর? আমি আজ ওই ঘরে যাব না। কেন? কেন মানে? তুই জানিস না কেন? ওই মেয়েটার সাথে এক ঘরে থাকবো না আমি। আই হেট হিম। ভাই, তুই ভাবতে পারছিস আমি অধ্যায় চৌধুরী একটা কালো মেয়ের সাথে এক ঘরে থাকছি? মেয়েটা আমার ঘরে নিজের আধিপত্য বিস্তার করছে, ভাবতেই গা ঘিন ঘিন করে ওঠে আমার। আদিলের মুখভঙ্গি বদল হলো সহসাই। নিজের বন্ধুর মন মানসিকতায় লজ্জা হলো ভীষণ। অধ্যায়ের চিন্তা ধারা এতটা নিচু স্তরের সেটা সে ভাবতে পারেনি। শুধু দেখতে সুন্দর হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে একটা সুন্দর মন থাকা প্রয়োজন। দুঃখজনকভাবে এটা অধ্যায়ের নেই। আদিল চাপা ক্রোধান্বিত স্বরে ধমক দিয়ে বলল, শাট আপ অধ্যায়, তুই যার সম্পর্কে কথা বলছিস সে তোর বিয়ে করা বউ। এর মানে বুঝিস তুই? তোর স্ত্রী, তোর অর্ধাঙ্গিনী। তার অপমান মানে তোর নিজের অপমান। তার সম্মান রক্ষা করা তোর দায়িত্ব, কর্তব্য। ছি অধ্যায়, shame on you।
আদিলের কথায় সামান্যতম অপমানিত বোধ করল না অধ্যায়। বন্ধুদের মাঝে অত মান সম্মানের বিষয় নেই। তাছাড়াও উল্লেখযোগ্য বিষয় হলো সে চরম নির্লজ্জ। তার শরীরের শিরায় শিরায় বইছে লজ্জাহীনতা। তবে বন্ধুর কথা ধরনে সে একটু আশ্চর্য হলো বইকি। ওই কালো মেয়েটা তার বউ, বউ মানে দায়িত্ব। তার উচিত মেয়েটার সম্মান রক্ষা করা। ঠিক আছে, অধ্যায় চৌধুরী আজ মেয়েটিকে স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য থাকে সবটা শেখাবে। খুব শখ অধ্যায় চৌধুরীর বউ হবার। তাকে তো অবশ্যই স্বামীর মনোরঞ্জন করতে হবে। হাত থেকে পেপসির বোতল দূরে ছুঁড়ে ফেলে দিল অধ্যায়। এরপর হাসতে হাসতে বলল, কি করতে হবে আমাকে? এই মুহূর্তে ঘরে যাবি তুই, এক্ষুনি। অধ্যায় মাথা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে। এরপর এক প্রকার বাধ্য হয়ে দোতলায় নেমে এলো অধ্যায়। বাড়িতে বিশেষ মানুষজন নেই। ধনির দুলালের বিয়েটা আড়ম্বরহীনভাবে হয়েছে। এতেও অধ্যায়ের মনে প্রচুর ক্ষোভ তৈরি হয়েছে। সে ঘরে এলো দ্রুত পায়ে হেঁটে। ঘরের ভেতরে অন্ধকার। কালো মেয়েটি কি ঘুমিয়ে গেছে নাকি? অবশ্য জেগে থাকার সম্ভাবনা ক্ষীণ। এখন রাত বাজে 12টা। অধ্যায় ঘরে ঢুকেই লাইট অন করলো। দেখতে পেল নববধূ বসে, এক তরুণী বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। লাইট জ্বালানোর ফলে সে দ্রুত উঠে বসলো। পিটপিট করে তাকিয়ে দেখলো অধ্যায়কে। তা দেখে অধ্যায় মাতালের মতো হেলে দুলে বলল, কি গো বউ, স্বামীর সেবা না করেই ঘুমিয়ে গেলে? বাসর রাতে যে বউয়ের কত শত দায়িত্ব থাকে সেগুলো পালন করলে না? তোমার যে পাপ হবে গো। তুন্না সদ্য পরিচিত স্বামীর মুখে এহেন কথা শুনে লজ্জিত হলো। আশঙ্কা আর ভয়ে মিশ্রিত প্রতিক্রিয়ায় দৃষ্টি এলোমেলো হলো। তার শরীর জুড়ে একটা অবাধ্য কম্পন সৃষ্টি হলো। তবে বাক্যগুলো আর একবার মস্তিষ্কে বিচরণ করলেই ভ্রুদয় কুঞ্চিত হলো তার। শহরে থাকা একটা ছেলের মুখে এ ধরনের কথাবার্তা, এটা কি স্বাভাবিক? তাছাড়া ছেলেটা এমন টলছে কেন? মাতাল নাকি? কথাগুলো বলতে বলতেই অধ্যায় বিছানায় এসে ধপ করে বসে পড়েছে। তার মুখ থেকে একটা অপরিচিত গন্ধ পেল তুন্না। তবে কি ছেলেটা নেশা করে? সর্বনাশ! আখি ছলছল করে তুন্নার। তার সলজ্জ মুখশ্রী ক্রমেই মলিন ভাব ধারণ করলো। অধ্যায় ধীরে ধীরে এগোচ্ছে তার দিকে। আসন্ন পরিস্থিতির ভয়ে কণ্ঠে রোশনা ক্রমে শুষ্ক হয়ে উঠল তুন্নার। শেষ অবধি একটা নেশাখোর ছেলের সাথে বিয়ে হলো তার। বউ, গলার স্বর লম্বা টেনে ডাকলো অধ্যায়। তুন্নার নড়ে চড়ে বসলো অধ্যায়ের সম্বন্ধনে। অধ্যায় আর চোখে দেখলো তার বউয়ের মুখভঙ্গি। আহা, এই মেয়েটা লজ্জা পাচ্ছে নাকি? মেয়েটা কি ভাবছে অধ্যায় চৌধুরী তাকে গাঢ়ভাবে ছুঁয়ে দেবে? রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে নাকি অধ্যায় চৌধুরীর? মেয়েটাকে এবার অসহ্য জ্বালাতন করবে অধ্যায়। বিরক্ত হয়ে মেয়েটা ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। যেতেই হবে। যদি না যায় তবে তো সে নিজেই বেরিয়ে যাবে। তবে এর পূর্বে কি কালো মেয়েটাকে ইচ্ছে মতো জ্বালাতন করতেই হবে। সে বিছানা ছেড়ে আবার উঠে দাঁড়ালো। তার পায়ে জুতা। সে হেলে দুলে সেগুলো খুলতে চাইল। চেষ্টা করতে গিয়ে আবার হোঁচট খেয়ে বিছানার উবুর হয়ে মুখ থুবড়ে পড়ল সে। তুন্না পিছিয়ে গেল সামান্য। সে রীতিমতো ভয় পাচ্ছে। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল তার মাতাল স্বামীর দিকে। অধ্যায় বাঁকা হাসলো তা দেখে। দাঁড়াও মনা, তোমাকে এবার অধ্যায় চৌধুরী মজা দেখাবে। তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। সে বিছানায় মুখ থুবড়ে পড়ে রইল বেশ কিছুক্ষণ। এরপর রোবটিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। মাথা দুপাশে দুলিয়ে বলল, এমন সেজে গুজে বসে আছো কেন? বাংলা সিনেমার মতো আমি কি তোমার ঘুমটা খুলে দেব ভাবছো? তুন্না কথা বলো না। সে স্বামীর মতিগতি বোঝার চেষ্টা করছে। তুন্নার নির্বাকতায় অধ্যায় অসন্তুষ্ট হলো। এই মেয়ে এমন বোবা হয়ে থাকলে তো সমস্যা। কথায় আছে, অতিরিক্ত চুপচাপ স্বভাবের নারীকে বোবা ডাকাত বলা হয়। এই মেয়েও কি সেই ধরনের নাকি? একটু পরীক্ষা করে দেখা যাক, সে বলল। এই বউ, আমার জুতোটা একটু খুলে দাও না। স্বামীর সেবা করা তো বউয়ের দায়িত্ব, তাই না? তুন্না অতিষ্ঠ হলো এবার। ইচ্ছে করলো স্বামীরূপী আসামির মাথাটা ফাটিয়ে দিতে। কি জঘন্য এই লোক! মাতাল হয়ে বাসর ঘরে ঢুকেছে, আবার সদ্য বিবাহিত স্ত্রীকে বলছে জুতো খুলে দিতে।
তার মনে হলো জুতো জোড়া ফুলে মালা বানিয়ে স্বামীর গলায় ঝুলিয়ে দিতে। তবে সে লাজুকতা ছাড়তে পারল না। নববধূ বেশি তুর্না মৃদু স্বরে বলল। আপনি নেশা করেন? কথাগুলো শুনে হো হো করে হাসতে লাগলো অধ্যায়। হাসির দমকে শরীর দুলে উঠল তার। তুন্নার চোখে খুবই বিভৎস দৃশ্য এটা। সে হাসার কি বলল? অধ্যায় হাসতে হাসতে বলল। নেশা? আমি নেশা করি না। নো, আমি ভদ্র ছেলে। নেশা আমাকে করে। কি করে? যা, নটি গার্ল। তুন্না ঠোঁট চেপে হাসল। অধ্যায় কথা বলতে বলতে খুব জেন্টালম্যান রূপে শটাং করে দাঁড়িয়ে রইল। খাম্বার মতো এভাবে অধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখে তুন্না হতভম্ব, চরম বিরক্ত। এই মাথামোটা গাধা খাটাস কুঞ্জুস অপদার্থ নেশাখোর ছেলেটার সাথে তার বিয়ে হয়েছে। সামান্য দুঃখীও হলো সে। তার উদর মস্তিষ্কে একটা বাক্য ঘুরে ফিরে ধরা দিল। তোর না, তোর কপাল জন্ম লগ্ন থেকে খারাপ। ভালোর আশা করাটা নেহাত বোকামি। অধ্যায় এমন সোজা হয়ে বেশিক্ষণ দাঁড়ালো না। দু হাত দিয়ে ফের চোখ কসলাতে শুরু করলো সে। তারপর পাক্কা নেশাখোরের মতো বলল। ও ডিয়ার বউ, তোমার সাথে তো পরিচয়ই হলো না আমার। আমার নাম অধ্যায়, অধ্যায় চৌধুরী। এই যে বিশাল বাড়িটা দেখছো, এই পুরোটা আমার। মাথা ঘুরিয়ে চারপাশ বুঝালো সে। অদ্ভুত সব অঙ্গভঙ্গি করলো। তুন্না নেশাখোর লোকদের খুব অপছন্দ করে। তাদের গ্রামে একজন ছিল যে নিয়মিত বাংলা মদ খেয়ে বউ পেটাতো। শেষ বয়সে পরে লিভার কিডনি নষ্ট হয়ে জঘন্য অবস্থা এখন। এই লোকটাও কি বউ পেটাবে নাকি? তুন্না সহজ মেয়ে নয়। এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবার মতো যোগ্যতা তার আছে। সে ভালো এই লোকটা বর্তমানে নেশা করে আছে। তার এর সাথে কথা বলা বেকার। স্বামী নিয়ে তার অনেক স্বপ্ন ছিল মনে। এখন যেহেতু স্বামী নামক প্রাণীটি মূলত আসামি, তার সে তক্ত বিরক্ত হয়ে বলল। আপনার বাড়ি সেটা তো জানি আমি। জানো? অবশ্যই। হাসছেন কেন? আমার ইচ্ছে। আপনার হাসিটা দেখতে বিশ্রী লাগছে। তুমি তার থেকেও অসহ্য। তুন্নার রাগ হচ্ছে। শাশুড়ির ছেলে বলে কি কাকে অপমান করছে? গ্রামের মেয়ে বলে কি সে অসহায়, বোকা? মান অপমান বোধ তার নেই? যদি গ্রামের আর 5টা বউয়ের মতো হতো তবে স্বামীর টুটি চেপে ধরে বলতো। ওরে মিনসে শয়তান, বিয়ের পর পুরুষের কোনো ইচ্ছে থাকতে নেই, সব ইচ্ছে বউয়ের হাতে। কিন্তু তুন্না তেমন মেয়ে নয়। সে সুশীল, আবার ক্ষেত্র বিশেষ রণচণ্ডী। যখন সে রেগে যায় তখন নিজের রাগের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তুন্না আশ্চর্য হয়ে লক্ষ্য করলো এই সদ্য বিবাহিত স্বামীর প্রতি তার মনে প্রচুর বিতৃষ্ণা ভর করছে। এই মুহূর্তে তার মাথায় একটা চমৎকার বুদ্ধি খেলে গেল। তার চোখ মুখ কঠিন হলো। অধ্যায়ের দিকে তাকালো সে। অধ্যায়ের চোখ দুটো লাল, কিন্তু লাল হওয়ার কারণ কি অতিরিক্ত নেশা? ছেলেটার মুখে এমন এক আত্মতুষ্টির হাসি যেন দেশ স্বাধীন করে ফেলেছে। তুন্না অতিষ্ঠ হয়ে বলল। আমি ঘুমাবো, আপনি লাইট বন্ধ করে দিন। এই বউ, তুমি আমাকে হুকুম করছো? হুকুম কেন করব? আশ্চর্য, আপনি লাইট জ্বালিয়েছেন, বন্ধ করবেন। এতে হুকুমের কি আছে? স্বামীর মুখে মুখে তর্ক করতে নেই, জানো না তুমি? সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই জাতের স্বামী হতে হবে, এমন কুজাতের নয়। এই, তোমার সাহস তো কম নয়। তুমি আমাকে কুজাত বললে? কোনো ভালো স্বামী বাসর ঘরে নেশা করে আসে? অধ্যায় যেন অবাক হলো। এই মেয়ে গ্রামে থাকতো? কথার কি ঝাঁজ! বিয়ের পরে যেন সাপের 5 পা দেখেছে। অধ্যায় চৌধুরীকে হুকুম করছে, এত সাহস! কালো মেয়েটাকে সে নিতান্ত তাচ্ছিল্যের সহিত অপমান করতে চাইছিল। তবে মেয়ের সাহস দেখে সে বিস্মিত। সে নির্তিশয় ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই মেয়েকে এবার একটা শিক্ষা দিতেই হবে। ধপ করে বিছানায় বসে পড়ল অধ্যায়। সে গলার স্বর অন্যরকম করে বলল। তুমি কয়টা বাসর ঘরে রাত কাটিয়েছো? কি সব আজগুবি কথা বলছেন? নয়তো কিভাবে জানলে স্বামীরা নেশা করে আসে না? ভ্রু নাচালো অধ্যায়। তুন্না এত সব কথা বলছে কারণ তার ধারণা নেশার ঘরে থাকলে মানুষের স্মৃতি বিনষ্ট হয়। নেশাখোরের সাথে যা খুশি বলা যায়। নেশা কেটে গেলে তারা আগের কোনো কথা স্মরণে আনতে পারে না।
এটা সে সিনেমায় দেখেছে। ওরে আসামি, তোমাকে এবার তুন্না মজা দেখাবে। সে ধমকের স্বরে বলে উঠল। আপনাকে আমি লাইট বন্ধ করতে বলেছি না? করব না। কি করবে তুমি? কেন করবেন না কেন? আপনার কাছেই তো সুইচ। হাত বাড়িয়ে বন্ধ করে শুয়ে পড়ুন। আমার কাছে কোথায়? তোমার থেকে বেশি কাছে। আপনার বেশি কাছে। তোমার? আপনার। তর্কের এ পর্যায়ে অধ্যায় উঠে দাঁড়ালো। তার ভীষণ ইগোতে লেগেছে। ড্রয়ার থেকে একটা ফিতা বের করলো সে। দুজনের অবস্থান থেকে দূরত্ব মাপল। দেখা গেল তন্নার থেকে সুইচ বক্সের দূরত্ব কম। এরপর দাঁত কেলিয়ে বিশ্বজয়ের একটা হাসি দিল অধ্যায়। তন্না সরু চোখে তাকালো, বিড়বিড় করে বলল। যাতে মাতাল তালে ঠিক। কিছু বললে? বলেছি আপনার মতো ভদ্রলোক আমি জীবনে দেখিনি। দেখবে কিভাবে? থাকতে তো অজপাড়া গ্রামে। সেখানে আমার মতো ভদ্রলোকের দেখা পাওয়া দুষ্কর। কোন ভাগ্যে যেন আমার মতো স্বামী পেয়েছো। আপনি কি সত্যিই নেশা করেছেন? সন্দেহ আছে তোমার? তুমিও করবে নাকি? দেখবে দুনিয়াটা সব রঙিন মনে হবে। শরীরে আলাদা একটা জোর পাবে। কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করবে মাথাটা। এরপর একটার জায়গায় দুটো করে চোখে ভাসবে সব। এই যেমন আমি বর্তমানে 2টা বউ দেখতে পাচ্ছি। কি সৌভাগ্য আমার। একবার বিয়ে করে 2টা বউ পাওয়া অবশ্যই সৌভাগ্যের। এবার আমি 2 বউয়ের সাথে রোম্যান্স করব। এই, তোমার হাতটা দাও তো। অধ্যায় ইচ্ছে করে নিজের হাত তুন্নার বিপরীত দিকে বাড়িয়ে দিল। তুন্না মুখ বাঁকালো। এই লোককে এবার সে একখানা কঠিন শাস্তি দিবে। মদ্যপ অবস্থায় লোকের মাথা ঠিক মতো কাজ করে না। তুন্না মজা করার উদ্দেশ্যে বলল। হাতটা তো দিয়েছি, ধরতে পেরেছেন? কথাটা শুনে উত্তেজিত হয়ে অধ্যায় স্নায়ুতে চাপ অনুভব করলো। চোখ পিটপিট করলো। সে তো দেখছে তুন্না তার থেকে যথেষ্ট দূরত্বে বসে আছে, তবে কেন হাতটা বাড়িয়ে দিয়েছে এ কথা বলল। মদ না খেয়েও কি তার নেশা ধরে গেছে? উল্টাপাল্টা সব দেখছে। মেয়েটা হাত না বাড়িয়ে মিথ্যা কেন বলবে? তাছাড়া মেয়েটা কি হাসছে? হাসার তো কথা নয়। সে যত দূর শুনছে মেয়েটা নাজুক। এমনভাবে নির্লজ্জের মতো হাসবে কেন তবে? মাথা দুপাশে ঝাঁকিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করলো অধ্যায়। তুন্না কম যায় কিসে? সে আগেই অধ্যায়ের স্বভাব স্বামীর কাছে শুনেছে। ছেলেটা বেয়ারা সে তখন বুঝেছে। চোখ টিপে দিল তুন্না। সে তাড়া দিয়ে বলল। ধরছেন না কেন? কাছে আসুন। এই মেয়ে, তুমি কি আমাকে কাছে ডাকছো? তুন্না ইশারা করেছিল বই কি, তবে অধ্যায়ের প্রশ্নে সেটা অস্বীকার সূচক মাথা নাড়ল। সে বোকা বোকা মুখ করে তাকিয়ে রইল অধ্যায়ের দিকে। অধ্যায় বুঝতে পারছে না সমস্যা কোথায়। সে তো নেশা করেনি, তবে এভাবে ভুলভাল দেখছে কেন? শুনছে কেন অদ্ভুত কথা? এতক্ষণ এ ঘরে যা ঘটলো তা সত্যি হতে পারে না, অসম্ভব। মেয়েটার এত সাহসী নেই। অধ্যায় সন্দেহ ভাজন কণ্ঠে বলল। সত্যি ইশারা করনি? হুম। আমি যে দেখলাম। আমার মনে হয় নেশাটা আপনাকে খুব বেশি ধরেছে। অতিরিক্ত ছাইপাশ গেলার ফল এটা। এজন্য উল্টাপাল্টা দেখছেন। ঘুমিয়ে পড়ুন, সকালে ঠিক হয়ে যাবেন। আরে ধুরবাল, আমি তো নেশাই করিনি। কথাটা শুনে যেন 1200 ভোল্টের কারেন্টের শক খেলো তুন্না। বলে কি লোকটা? রসিকতা করছিল তবে? কি সর্বনাশ, কি সাংঘাতিক কথা! হায় হায়, তুন্না এবার কি করবে? তুন্না বর্তমানে খুবই অপ্রস্তুত ভঙ্গিতে বসে আছে। ঘরটা কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে মো মো করছে চারিদিক। অধ্যায় খাটের এক কোণায় বসে ভ্রু নাচাচ্ছে। মেয়েটিকে বেকায়দায় ফেলে তার খুব আনন্দ হচ্ছে। তবে বিয়ে যেহেতু হয়ে গেছে, সেজন্য একটা সমঝোতায় আসতে চাইল অধ্যায়। বলল। শোনো, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমার পছন্দ হয়নি। আর আমারও আপনাকে খুব একটা পছন্দ নয়। কি? আমাকে পছন্দ নয়? হ্যাঁ। অধ্যায় আশ্চর্য হলো খুব। একটা গ্রামের মেয়ে, তাকে দেখতেও ভালো নয়, গায়ের রং কালো, সেই মেয়ে কিনা বলছে অধ্যায় চৌধুরীকে তার পছন্দ নয়। কত বড় স্পর্ধা! এই অধ্যায়ের জন্য কত মেয়ে পাগল। তাকে এই নগণ্য মেয়েটা কি বলছে? সে তীব্র ক্রোধে ফেটে পড়ল। উচ্চস্বরে বলল। এই মেয়ে, কি বলছো তুমি? জানো তুমি আমাকে কি পছন্দ করবে? হ্যাঁ, তোমার চেয়ে হাজারো সুন্দরী মেয়ে আমার জন্য পাগল।
পাগল বলেই তো আপনাকে পছন্দ করে। মানে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর আপনাকে পছন্দ করবে না, তাই পাগলই ভরসা। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তূর্ণা মুখ বাঁকালো। যে স্বামী বাসর রাতে স্ত্রীকে বলে তোমাকে আমার পছন্দ নয়, সেই স্বামীর থেকে বিশেষ কিছু আশাও করে না তূর্ণা। তার প্রয়োজন ছিল মাথার উপর ছাদ, পড়াশোনা করার জন্য যথেষ্ট গাইডলাইন আর সাপোর্ট। তার শ্বশুরমশাই তাকে সেটা দেবে। সে যে এত কিছু পেয়েছে তা কি কম কিছু? ভদ্রলোকটাকে তো প্রথম থেকেই তার সুবিধার ঠেকেনি। লোকটা নিজের কর্মকাণ্ডে তা প্রমাণও করে দিল। সে বিরস বদনে বলল, কি বলতে চাচ্ছিলেন বলুন, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। বলতে বলতে হাই তুলল সে। তূর্ণার ব্যবহার অধ্যায়ের পুরুষালী অহংকারকে ক্ষতবিক্ষত করছে। তার মুখের ভঙ্গি বদল হলো। অপমানে ক্ষোভে মুখ ব্রক্তিম বর্ণ ধারণ করলো তার। চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, এই বিয়েটাকে আমি মানি না। আমিও মানি না। মানে? আপনি মানেন না তো এক্ষেত্রে আমার করণীয় কি? তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। এক ঘরে থেকেও দুজন দুজনের কোনো বিষয়ে নাক গলাবো না। বিছানার ডান পাশ তোমার আর বাম পাশ আমার। তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না। ইজ ইট ক্লিয়ার? তূর্ণার ঘুম পাচ্ছে। সে বর্তমানে এসব নিয়ে আলোচনা করতে মোটেও ইচ্ছুক নয়। তাই সে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। অধ্যায় নিজের সম্পর্কে মেয়েটিকে আরো বেশি অবহিত করতে চাইল। পরে গিয়ে মেয়েটি যদি তার ব্যক্তিগত জীবনের সমস্যা করে, তাই সে বলল, তুমি কি জানো আমার একটা গার্লফ্রেন্ড আছে? ও, আপনার একটাই গার্লফ্রেন্ড? সো স্যাড। কেন? আরও বেশি থাকা উচিত ছিল বুঝি? অবশ্যই। আপনার মতো সুদর্শন পুরুষের ডজন খানেক গার্লফ্রেন্ড না থাকলে চলে নাকি? অধ্যায় অত্যাধিক আশ্চর্য হয়ে বলল, কি বলছো? তা বলে ডজন খানেক? অবশ্যই। ধুর, তুমি বেশি বেশি বলছো। মোটেও না। প্রশংসা শুনে শুনে গর্বে অধ্যায় ফুলে ফেপে উঠল যেন। তার মুখে নাজুক হাসি। তরুণার দারুণ মজা পেল। কি ছাগল মার্কা লোক! মানে কেউ ডজন খানেক গার্লফ্রেন্ড রিজার্ভ করার কথা শুনে এভাবে হাসতে পারে? অবশ্য বোধ বুদ্ধিহীন মানুষ সব পারে। তূর্ণা অধ্যায়ের খুশিতে এক বালতি জল ঢেলে দেওয়ার উদ্দেশ্যে বলল, যাদের ডজন খানেক গার্লফ্রেন্ড থাকে তাদের কি বলে জানেন? না। বলে অধ্যায় মাথা ঝাঁকায়। 12 ভাতারি বলে। ইউ। গর্জে উঠল অধ্যায়। তূর্ণা হাসতে লাগলো। উঠে গিয়ে লাইট বন্ধ করে দিল। আসল সুইচ কোনটা অজানা থাকায় বেশ কয়েকটা সুইচ চাপতে হলো তাকে। অবশেষে সফল হয়ে অন্ধকার হাতেই ফিরে এলো সে। তূর্ণার গায়ে ভারী কারুকাজ খচিত জামদানি শাড়ি, হাত ভর্তি চুড়ি, ঝংকার তুল্য ঘর জুড়ে। অন্ধকারে মুখ বিকৃতি করলো অধ্যায়। সে পুরোপুরি অন্ধকারে ঘুমাতে পারে না। তাছাড়া একটা জলজ্যান্ত মেয়েকে নিয়ে এক ঘরে ঘুমাতে তার অস্বস্তি হচ্ছে। সে বিরক্ত নিয়ে বলল, লাইট অফ করলে কেন? আমি ঘুমাবো। বলেই বালিশে মাথা রেখে শুয়ে পড়ল তূর্ণা। অধ্যায় আরেক দফা বিরক্ত হলো। এই মেয়েটা এই ভারী শাড়ি পরে শুয়ে পড়ল, কি আশ্চর্য! এই পোশাক পরে ঘুমানো যায় আদৌ? অবশ্য গ্রামের এই ইস্টেপাকা মেয়েটা বোধহয় সব পারে। বিয়ের পর বাসর ঘরেই স্বামীর সাথে যা ব্যবহার করলো, বাপরে! অধ্যায় নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট বের করলো। এরপর বাথরুমে গিয়ে শেরওয়ানি খুলে সেগুলো পরে এলো। ঘরে এসে দেখলো তূর্ণা বিছানায় শুয়ে ছটফট করছে। মূলত শাড়ি পরিহিত থাকায় তার ঘুমাতে অস্বস্তি হচ্ছে, গায়ে কুটকুট করছে। অধ্যায় বিরক্ত হলো। শুরু থেকেই এই মেয়েটার প্রতি সে তক্ত বিরক্ত। মুখ বাঁকিয়ে বলল, এমন উজবুকের সেজেগুজে শুয়ে থাকলে সারা রাতেও ঘুম আসবে না। তো কি করব? শাড়ি বদলে এসে শুয়ে পড়ো। কিন্তু শাম্মী আপু যে বলল বর্ষার আগে শাড়ি খোলা যাবে না, পর নিজেই নাকি খুলে দেবে। কথাটা বলে জিভে কামড় দিল তূর্ণা। আশ্চর্য হয়ে খেয়াল করলো অতি উত্তেজিত হয়ে একখানা চরম ভুল কথা বলে ফেলেছে সে। লোকটা কি ভাবলো তাকে? সিসি, এটা বেহলাস কথা কিভাবে বলল সে? নিজের গালে কষিয়ে দুটো থাপ্পড় লাগাতে ইচ্ছা করলো তার। লোকটা নিশ্চয়ই তাকে খুব বেপরোয়া, দুর্বিনীতি, উগ্র মেয়ে ভাববে। ভীষণ লজ্জা হলো তূর্ণার। অধ্যায় বিছানায় শুয়ে প্রথমে ভাবলো সে ভুল শুনছে,
মেয়েটা এতটা বাঁধন ছাড়া সে ভাবতে পারেনি। তার চোখে মুখে বিস্ময়ের সাথে সাথে বিরক্ত ফুটে উঠল। তেতে উঠে বলল, তুমি কি বলতে চাইছো তোমার শাড়ি আমি খুলে দেব? শোনো মেয়ে, আমার এতটাও রুচির দুর্ভিক্ষ হয়নি। কথাটায় সামান্য কষ্ট পেল তন্না। গায়ের রং নিয়ে এভাবে এর পূর্বে কেউ তাকে কটাক্ষ করেনি। শুধুমাত্র শ্যাবাঙ্গী হওয়ার ফলে এর পূর্বে সে কখনোই কাঠগড়ায় দাঁড়ায়নি, হীনমন্যতায় ভুগতে হয়নি কখনো। তবে তন্না সেটা প্রকাশ করলো না, নিজেকে সামলে নিয়ে শক্ত কণ্ঠে জবাব দিল, পাগলা কুত্তায় কামড় দেয়নি আমারে। আপু যা বলেছে সেটাই বললাম। আর আমি তো ভাবিনি আপনি ঘরে এসে এমন খাটাসের মতো ব্যবহার করবেন। তুমি আমাকে খাটাস বললে? খাটাসকে খাটাস বলবো না তো কি বলবো? আবার বলছো? আপনি শুনতে পাননি? কানে কালা নাকি? অধ্যায় আশ্চর্যের চরমে অবস্থান করছে। তুন্নার এ ধরনের ব্যবহার কি বিশ্বাসযোগ্য? মানে কোনো সাধারণ মেয়ে বিয়ের প্রথম দিনেই স্বামীর সাথে এভাবে কথা বলে? তবে মেয়েটা কি যেন বলল, খাটাস? এর মানে কি? ভালো কিছু তো নিশ্চয়ই নয়। অর্থ না জেনেই সে রিয়েক্ট করে ফেলেছে। অর্থ জেনে এর থেকেও দ্বিগুণ খারাপ কথা তুন্নাকে বলবে অধ্যায়। সে ফোন হাতে নিয়ে গুগলে লিখে সার্চ করলো। খাটাস শব্দের অর্থ কি? গুগল খাটাস প্রাণী সম্পর্কে অনেকগুলো তথ্য প্রদান করলো তাকে। সে জানতে পারলো খাটাস মানে নিশাচর গন্ধগোকুল প্রাণী। গন্ধগোকুল মানে কি এই প্রাণীর শরীর থেকে অনেক বাজে গন্ধ বের হয়? তার শরীর থেকে কি অনেক বাজে গন্ধ বেরোচ্ছে? অধ্যায় তড়িঘড়ি করে উঠে ড্রেসিং টেবিলের উপরে রাখা কড়া স্মেলের একটা পারফিউম লাগালো। তুন্না ততক্ষণে উঠে গিয়ে বাথরুমে ঢুকে শাড়ি চেঞ্জ করে এসেছে। সে দেখতে পেল অধ্যায় পারফিউম দিয়ে ঘর ভরে ফেলেছে। পারফিউমের তীব্র গন্ধে ঘরময় ঝাঁঝালো পরিবেশে বিরাজ করছে। তুন্নার সালোয়ার কামিজ পরেছে, ওড়না দিয়ে নিজের নাক চেপে ধরল। হতাশ হয়ে বলল, পারফিউম মানুষে লাগায়, ঘরে নয়। শোনো, তোমাদের ওই গ্রামে মানুষ পারফিউম লাগালেও শহরের ঘরেও পারফিউম লাগায়। কেন? শহরের ইট পাথরের দেয়ালগুলো কি মানুষ নাকি? হ্যাঁ, হয়েছে শান্তি, যাও ঘুমাও। চিবিয়ে কথাটা বলল অধ্যায়। অগত্যা তুন্নার লাইট বন্ধ করে শুয়ে পড়ে এই লোকটার সাথে কথা বলাই বেকার। সারা দিন অনেক ধকল গেছে, এখন একটু ঘুম প্রয়োজন। বিছানায় শরীর এলিয়ে দিল তুন্না। ধীরে ধীরে শরীরটা ঢিলে হয়ে এলো তার। প্রায় মিনিট 5 ব্যবধানে গভীর ঘুমে তলিয়ে গেল সে। অধ্যায় নিজেও শুয়ে পড়ে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তার শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুম নামক বস্তুটি তার চোখে ধরা দিচ্ছে না। তার কেমন অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে এমন? তুন্নাকে সে পছন্দ করে না, ভালোবাসে না। তবু পাশে শুয়ে থাকা নারী দেহের উপস্থিতি তাকে অস্থির করছে। তার পৌরুষ কি এতটা দুর্বল? সিসি। অধ্যায়ের কেমন যেন দম বন্ধ লাগছে। ঘরের ভেতরের এত জাঁকজমকপূর্ণ পরিবেশ তার তার কাছে বিষাক্ত মনে হয়। একরাশ হতাশা আর চিন্তা ছেয়ে ফেলে তার মনোজগৎ। সেখানে দাপিয়ে বেড়াচ্ছে একটা কালো রঙের মেয়ে, তার সাথে জড়িয়ে যাওয়া একটা বৈধ সম্পর্ক। অধ্যায় লাফিয়ে উঠে বসে, ফোনটা হাতে নিয়ে চলে যায় ব্যালকনিতে। 2 মিনিট সময় অতিবাহিত হবার পর ফের ফিরে আসে ঘরে। ড্রয়ার থেকে সিগারেট আর লাইটার বের করে হাতে নেয়। ফিরে আসে পূর্বের স্থানে। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। সেদিকে তাকিয়ে ব্যালকনিতে রাখা বেতের চেয়ারে হেলান দিয়ে বসে অধ্যায়। অতঃপর একের পর এক সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো বাতাসে। রাতের নিস্তব্ধতা ভেদ করে তার মনের মধ্যে কতগুলো প্রশ্ন উকিঝুঁকি মারল বড্ড নিয়ন্ত্রণহীনভাবে। সে ভাবতে লাগলো, এই যে সে তুন্নাকে বউ হিসেবে মানে না, তার ভবিষ্যৎ ফলাফল কি? সামাজিকভাবে বউ পরিচয় নিয়ে বেঁচে থাকা এই অপছন্দের মেয়েটার সাথে আদৌ কি সারা জীবন কাটাতে পারবে সে? এভাবে কি সম্ভব নাকি? অবশ্য ইচ্ছেও নেই তার। পুরুষ হিসেবে তারও তো কিছু চাহিদা আছে। তার ভালো লাগছে না এই সমস্ত নষ্টের মূল তার বাবা। অধ্যায় বিড়বিড় করে বলল, আমি তোমাকে ক্ষমা করব না আব্বু। তন্নার ঘুম ভাঙলো খুব সকালে। তখন সবেমাত্র ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে মুয়াজ্জেমের কণ্ঠ থেকে। ঠিকঠাক অবশ্য শোনা যাচ্ছে না,
কোলাহলে পরিপূর্ণ এ শহরে আজানের ধ্বনি পাওয়া সৌভাগ্য বটে। তুন্না আড়মোড়া ভেঙে উঠে বসল। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। তার সদ্য ঘুম ভাঙা মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতে সময় নিল সামান্য। নিজেকে একটা পুষ্প সজ্জিত পালকে বসে থাকতে দেখে তার হৃদয় কুঞ্চিত হলো। মনে করার চেষ্টা করলো নিজের অবস্থান। মস্তিষ্কের স্নায়ু কোষে সামান্য চাপ প্রয়োগ করতেই গতকালের সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে মনে পড়ল তার। সে এখন সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রাম ছেড়ে দূরে, বহু দূরে অবস্থান করছে। এটা শহর। সে বর্তমানে শ্বশুর ঘরে আছে। এখন তার কি করা উচিত? তুন্না পাশে ফিরল স্বামী নামক ভদ্রলোককে দেখার আশায়, কিন্তু হতাশ হলো ভীষণ। স্বামী নামক আসামি বিছানায় নেই, এমনকি এ ঘরেও নেই। গেল কোথায় লোকটা? একটা জলজান্ত মানুষ ঘর থেকে হঠাৎ উধাও হয়ে যেতে পারে না। দরজাটাও ভেতর থেকে বন্ধ। আচ্ছা, লোকটা আদৌ মানুষ তো? জিন ভূত জাতীয় কিছু নয় তো? হতেও পারে। সদ্য বিবাহিত বউয়ের সাথে যা ব্যবহার করলো গতরাতে, বলে কিনা তার গার্লফ্রেন্ড আছে। অভদ্র লোক কোথাকার। তুন্নার এখন মনে হচ্ছে আসামিকে কিছু কড়া কথা শোনানো উচিত ছিল। এর পরের বার এটা খেয়াল রাখতে হবে। তুন্নার কি স্বামী ঘরে নেই? এ নিয়ে চিন্তা করা উচিত। আচ্ছা, লোকটা রাতে এ ঘরে ঘুমিয়েছিল কি? ভেবে পাচ্ছে না তুন্না। সে ঘাড় চারপাশে ঘুরিয়ে হাই তুলে বিছানা থেকে নামলো। বাথরুমে গিয়ে অজু করে আসলো। এরপর নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ খুঁজলো সম্ভাব্য সকল স্থানে। কথাও পেল না যদিও। অগত্যা লাগেজ থেকে নিজের একটা ওড়না বের করে সেটা জায়নামাজ হিসেবে ব্যবহার করতে উদ্যক্ত হলো। নামাজ আদায় করে তুন্না চিন্তিত বদনে বসে রইল। এই মুহূর্তে তার করণীয় কি? সুনিপুণা গৃহবধূর ন্যায় স্বামী শ্বশুরের জন্য চা বানানো উচিত, কিন্তু এ বাড়িতে রান্নাঘর কথায় সে সম্পর্কে অজ্ঞ সে। তাছাড়া এত সকালে এ বাড়ির কেউ ঘুম থেকে উঠেনি নিশ্চয়ই। তুন্না ঘরময় পায়চারি করতে লাগলো। হঠাৎই তার নজর গেল ঘরের আরেকটা দরজার দিকে। তেমন লক্ষ্য করে আগে এটা খেয়াল করেনি সে। দরজাটার কাছে গিয়ে অনুধাবন করলো বিপরীত পাশ থেকে বন্ধ আছে দরজাটা। তুন্না বার কয়েক দরজাটা ধাক্কা দিল। ইতস্তত বোধ করে মিহি স্বরে ডাকলো, মিস্টার চৌধুরী শুনছেন? নিজের সম্বোধনে আশ্চর্য হলো তুন্না। মিস্টার চৌধুরী আনমনেই এই সম্বোধনে বেরিয়ে গেছে। অবশ্য এছাড়া ডাকবে বা কি বলে? তাদের তো আর বাচ্চা কাচ্চা নেই যে ডাকবে। অমুকের বাপ শোনো, আর হবে বলেও মনে হচ্ছে না। এই লোকের সাথে তুন্নার জীবনও ভাব হওয়ার সম্ভাবনা নয়। দেখা গেল 2-4 মাস পরই এই লোক বলে বসলো, এই মেয়ে শোনো, আমার তোমার সাথে আর পোষাচ্ছে না। আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব আমি। আই ওয়ান্ট ডিভোর্স। তুন্না এখন কি করবে? হঠাৎই মন খারাপ হয়ে গেল তার। এত দূর তো সে ভাবেনি। যার সাথে তার বিয়ে হবে সেই ব্যক্তি যে রাজি নয় বিয়ের আগে, এ কথা তো জানতো না তুন্না। বাসর ঘরের লোকটার কথায় জানতে পেরেছে সে। তাকে অপছন্দ করে এমন কাউকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না তুন্নার। বরং তাকে সর্বোচ্চ ভালোবাসে এমন একজনের বউ হতে চেয়েছিল সে। এই বিয়েটা করা তার জীবনের চরম ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে না তো? অবশ্য বিয়ে না করে তখন আর উপায়ন্তর ছিল না। চাচা চাচি যা তারা ছিল তাকে বিয়ে দিবার, বুড়ো বৌমরার লোকের সন্ধান করতেও বাদ রাখেনি। এই চরম দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে রহমান চৌধুরী। তুন্নার চোখ কৃতজ্ঞতায় সজল হয়। সে আর ভাবতে পারে না। একাকী বাঁচার জন্য হলেও নিজেকে প্রতিষ্ঠিত করা ভীষণ প্রয়োজন। তুন্না আর অধ্যায়কে ডাকাডাকি করলো না। সে বাহিরে বের হওয়ার উদ্দেশ্যে প্রধান দরজাটা খোলা মাত্রই পেছন থেকে আধারের গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, এই মেয়ে কোথায় যাচ্ছ? তুন্না চকিতে পেছনে ফিরে তাকালো। অধ্যায় ব্যালকনি ছেড়ে ঘরে এসেছে। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখে উদ্ভ্রান্ত ভাব, এলোমেলো চোখের দৃষ্টি, চোখের নিচে ক্লান্তির ছাপ প্রমাণ করে রাতে ঘুম হয়নি তার। লোকটা কি সারা রাত এখানেই বসেছিল? কি আশ্চর্য কথা! এত আরামদায়ক বিছানা ছেড়ে কেউ এখানে বসে মশার কামড় খায়? অবশ্য মাথা মোটা লোকেরা সব সময় ভিন্ন। তুন্না কম্পিত স্বরে শুধালো, আপনি কি সারা রাত ওখানে ছিলেন? আগে আমার প্রশ্নের উত্তর দাও। ও, আমি একটু বাইরে যাচ্ছি।
কি প্রয়োজনে? কোনো প্রয়োজন নেই, এমনি এমনি। অধ্যায় বিরক্ত হলো। এমনি এমনি কেউ কেন বাহিরে যাবে? আর নববিবাহিত দম্পতি এত সকাল সকাল বাহিরে গেলে তাদের সম্পর্কটা নিয়ে সকলের বিদ্রূপ ধারণা হবে। বিবাহের পর কয়েকদিন দম্পতির ঘরের দরজা খুলতে হবে দেরিতে, এটা নিয়ম। মেয়েটা কিছু জানে না নাকি? মেয়েটাকে তার একদম সহ্য হচ্ছে না। সে বিরক্তি নিয়ে বলল, একদম বাহিরে যাবে না এখন? কেন? উফ, তুমি এত বেশি প্রশ্ন করো কেন? আপনি আমার প্রশ্নের উত্তর দেন না কেন? আবার? অধ্যায় প্রচুর বিরক্ত বোধ করলো। তার মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। রাতে ঘুম হয়নি ঠিকঠাক। সকাল সকাল এখন আবার এই কালো মেয়েটাকে দেখতে হলো। আবার মুখে মুখে প্রশ্ন করে। ম্যানারলেস। তুন্না ভীত স্বরে স্বরে শুধালো, তাহলে কি করব এখন আমি? আমার কোলে উঠে বসে থাকো। আপনার গার্লফ্রেন্ড রাগ করবে না? অশিক্ষিত কোথাকার। এখানে অশিক্ষিত বলার মতো কি ব্যাপার হলো? নিজেকে সর্বক্ষেত্রে বৃহত্ত প্রমাণের তুচ্ছ চেষ্টাটা বড্ড অপ্রয়োজনীয়। তুন্না গ্রামের মেয়ে হলেও সে অশিক্ষিত নয়। এ বছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। উপজেলা থানা শহরের একটা ছোটখাটো কলেজে পড়তো সে। ছাত্রী হিসেবে অসম্ভব মেধাবী না হলেও মন্দ নয় একেবারে। পড়াশোনার ইচ্ছাটা ছোট থেকেই প্রবল তার। বাবার মৃত্যুর পর সেই সব ইচ্ছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সমতুল্য। চাচা চাচি কখনোই তাকে পড়াশোনা করাতো না। সেই যাতনা থেকে বাঁচতেই এই অধ্যায় অরূপে কুদ্ধাই চৌধুরীকে বিয়ে করেছে তুন্না। সুদর্শন অভিজাত ছেলেদের প্রতি তার ঝোঁক ছিল না কখনো। তার পছন্দ নিজের মতো কৃষ্ণাব ছেলেদের, যেমনটা ছিল এলাকার বড় ভাই বুলবুল। বুলবুলের সাথে তুন্নার কী রূপ সম্পর্ক ছিল তা বর্ণনা করা মুশকিল। বুলবুল পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে থেকে তুন্নার স্বপ্ন সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। শহর থেকে ছুটিতে মাঝে মাঝে গ্রামে যেত বুলবুল। তখন তুন্না আড়ালে আবডালে উৎপেতে থাকতো তাকে এক পলক দেখার আশায়। বুলবুল তাকে প্রায়ই অনুপ্রেরণা দিত। তখন থেকে তুন্নার স্বপ্ন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তবে বাবার মৃত্যুর পর সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। তবে রায়হান চৌধুরী তাকে কথা দিয়েছে, পড়াশোনার সব দায়িত্ব নেবেন উনি। তুন্নার মনে এতেই প্রফুল্ল। আর কয়েকদিন পরই ভর্তি পরীক্ষা। তুন্না সিদ্ধান্ত নিল আজকে রায়হান সাহেবকে কথাটা জানাবে সে। তবে এই মুহূর্তে স্বামীরূপী আসামির কথায় সে চরম অপমানিত বোধ করলো। যদিও সকাল সকাল মন খারাপ করতে তার ভীষণ আপত্তি, তবুও এই বস্তু ধরা দিল আপন নিয়মে। এই জন্যই মাঝে মাঝে তুন্নার মনে হয় মন শরীরের খুবই অপ্রয়োজনীয় একটা অঙ্গ। বৈজ্ঞানিক ভাষায় অবশ্য মন বলতে তেমন কোনো বস্তুর অবস্থান নিশ্চিতভাবে শরীরে নেই। যা আছে তা হার্ট, বাংলায় যাকে বলে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ রক্ত পাম্প করা, কোনো মানুষকে কষ্ট দেওয়া নয়। তবে কেন এত কষ্ট অনুভব হচ্ছে তার? এসব খুব সস্তা আবেগ। আচ্ছা, আবেগ কি সত্যি সস্তা? মানুষ হিসেবে তার বুঝি আবেগ থাকতেই নেই? এই মেয়ে কি ভাবছো? হাতের আঙ্গুলের ডগা দিয়ে তুন্নার মুখের সামনে তুড়ি বাজিয়ে কথাটি বলল অধ্যায়। তুন্না সম্মিত ফিরে পায়। তার চোখ ছলছল করে, আবার সামান্য রাগও হয়। তার একটা সুন্দর নাম আছে। লোকটা কিনা তাকে বারবার এই মেয়ে বলে ডাকছে। কেন? তার নাম নিলে কি মুখে ফসকা পড়বে? সে চোখ মুখ গম্ভীর করে বলল, আমার একটা নাম আছে, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন। তুমি আমাকে হুকুম করছো? আবদার করছি। তোমার আবদার আমি রাখবো কেন? ওয়াই? অধ্যায় ভ্রু নাচালো। তুন্না হতাশ হলো। এই লোকটা এমন কেন? কি ভয়ঙ্কর রকমের বাজে। তুন্না জীবনে এমন আজব পদার্থ দেখেনি। পদার্থ বললেও অবশ্য ভুল হবে। এই লোকটা আস্ত একটা অপদার্থ। পদার্থের ওজন আছে, আয়তন আছে, জায়গা দখল করে। এই ব্যক্তির না আছে কথার কোনো ওজন, না আছে ঠিকঠাক আয়তন। অপদার্থতা তার চরিত্রে অন্যতম বৈশিষ্ট্য। অবশ্য তার মহান স্বামীটি এই আকণ্ঠ সত্য মানতে রাজি নয়। তুন্না হতাশ হয়ে ঘরের চারপাশে পর্যবেক্ষণ করলো। ঘরের ভেতরে কোনো কাজ করা যায় কিনা বেশ ভালোভাবে খুঁজে দেখলো সে। ঘরটা পরিপূর্ণ বিশৃঙ্খলায় ভরপুর। সে ড্রেসিং টেবিলের উপরে রাখা
বস্তুগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে শুরু করলো। অধ্যায় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই মুহূর্তে তার একটা লম্বা শাওয়ার দরকার। রাতের ক্লান্তি দূর হবে তাতে। মাথাটা ঝিমঝিম করছে। তুন্নার যথাসম্ভব কার্যক্রম গুছিয়ে বিছানায় পা ভাঁজ করে বসে রইল। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে গোসল সেরে বের হলো অধ্যায়। তার পরনে কেবলমাত্র কোমর জড়িয়ে রাখা একটা সাদা তোয়ালে। ভেজা ভাবের কারণে ভেতরের যন্ত্রাংশ সবই প্রায় দৃশ্যমান। শরীরের উপরের অংশ উন্মুক্ত। ভেজা চুলগুলো আশ্রে পড়ছে কপালে। বিন্দু বিন্দু পানির কোনা ছড়িয়ে পড়ছে মুখ জুড়ে। চেহারার আগের উদ্ভ্রান্ত ভাবটা আর নেই। তার বদলে তুন্নার চোখে ধরা দিল পরিপাটি সতেজ একটা অবয়ব। অধ্যায়ের প্রশস্ত কাঁধ, শক্ত বাহু আর নিয়মিত জিম করা বুকের পেশি দেখে তুন্নার বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ হলো। তার ভীষণ লজ্জা লাগছে। আশ্চর্য, এই লোকটা এভাবে বেরিয়ে এলো কেন? লজ্জার ছিটে ফোঁটাও নেই। তুন্নাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অধ্যায় বাঁকা হেসে বলে উঠল, পরপুরুষের দিকে অশ্লীল দৃষ্টিতে তাকানো উচিত নয়। লজ্জায় এবার মরে গেল তুন্না। বড্ড হ্যাংলামি করে ফেলেছে সে। অধ্যায়ের কথাটা ভুল প্রমাণ করতে প্রাণ ওষ্ঠাগত তার। সে জোর দিয়ে বলল, আমি মোটেও আপনাকে দেখছিলাম না। তাছাড়া আপনিই বা কেমন এভাবে তোয়ালে পরে চলে এসেছেন? তো কি হয়েছে তাতে? তুন্না হতভম্ব হয়। লোকটা আবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তাতে? এভাবে একটা মেয়ের সামনে তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে থাকা স্বাভাবিক? লোকটার কি এই বিশ্রী বিষয়টা একটুকু অস্বাভাবিক লাগছে না? কি বিস্ময়কর কথা! তুন্না অপর দিকে মুখ করে বলল, আপনার লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি কি তোমার সামনে সদরঘাট খুলে বসে আছি? সদরঘাট কি জিনিস? সেটা তুমি বুঝবে না। যেটা বুঝবো না সেটা বলেন কেন? আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই তুমি যে মাথা মোটা। আপনি তো খুব মাথা চিকন। তোমার না কোনো সহবোধ শিক্ষা নেই। আপনার তো বোধ এবং শিক্ষা দুটোর কোনোটাই নেই। তুন্নার বাঁকা কথায় অধ্যায় অসম্ভব অবাক হলো। মেয়েটা বলে কি তার বোধ এবং শিক্ষা কোনোটাই নেই? যত বড় মুখ নয় তত বড় কথা। অধ্যায় চৌধুরীর শিক্ষা সম্পর্কে কোনো ধারণা আছে তার? অধ্যায় চোখ বড় বড় করে তুন্নার বাহু চেপে ধরে বলল, তুমি বোধহয় ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। আমি অধ্যায় চৌধুরী। আমার নাম শহরের অলিতে গলিতে ফেরে। নিষিদ্ধ অলিগলিতে? হোয়াট ননসেন্স! না মানে আমি শুনেছি শহরে নাকি নষ্ট মেয়েদের গলি আছে, সেখানেই নাকি? তোমার স্পর্ধা তো কম নয়। হাউ ডেয়ার ইউ! অধ্যায়ের গলার স্বরে চিৎকারের বহিঃপ্রকাশ ঘটল। হাতের বাঁধন টিরো হলো, যা প্রমাণ করে সে এই মুহূর্তে প্রচুর উত্তেজিত হয়ে আছে। তুন্না অবশ্য কম যায় কিসে? সে দ্বিগুণ তেজ নিয়ে বলল, আপনার কি মনে হয় আপনাকে আমি ভয় পাচ্ছি? ভয় পাবে কিভাবে? তুমি নিজেই তো একটা পেতনি। পেতনি কি কখনো মানুষকে ভয় পায়? এ পর্যায়ে তুন্নাকে ছেড়ে দিল অধ্যায়। এরপর নিজেই হতাশ নিয়ে নিজেকে বলল, আমি জলজ্যান্ত একটা মানুষ। আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা অসৎ গাছের পেতনিকে। কবে জানি আমার ঘাড় মোটকে শরীরের সবটুকু রক্ত শুষে নেয়। হে আল্লাহ, রক্ষা করো আমাকে। তুন্না কিছু বলতে যাচ্ছিল বোধহয়, কিন্তু তার পূর্বেই বাহির থেকে ভেসে এলো শাম্মীর কণ্ঠ। সে রোষালো স্বরে ডাকছে, ভাইয়া, আজকে ঘর ছেড়ে বের হবে না? চৌধুরী বাড়ির সকলের সাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার টেবিলে এলাহি আয়োজন করা হয়েছে। অনেক পদের রান্নার গন্ধে ঘর ভরে উঠেছে। তুন্না খাবার প্লেট নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে কেবল। তার এত সব খাবার দেখেই পেট ভরে গেছে। একসাথে এত রান্না করেছে বাড়ির কাজের মেয়ে শরীফা। শরীফার রান্নার হাত চমৎকার। অধ্যায় অবশ্য বেশি কিছু খেলো না। তার আবার ডায়েট করতে হয়। ওজন বেড়ে গেলে মেয়েরা তাকে পছন্দ করবে না। সেজন্য খাবার দাবারের বিষয়ে সে ভীষণ সচেতন। সে একটা আপেল আর একটা স্যান্ডউইচ খেলো। স্বামী নিজেও কিছুদিন হলো ডায়েট শুরু করেছে। এই ডায়েটের নাম কিটো ডায়েট। তার ওজন বেড়ে যাচ্ছিল অনেক। হোস্টেলে থাকলে নাকি মানুষের শরীরের স্বাস্থ্য খারাপ হয়। স্বামীর বিষয়টি পুরোই উল্টো। তার অবশ্য কারণ আছে। সে হোস্টেলের খাবার খায় আর কয় বেলা? বাইরের রেস্টুরেন্টের খাবার খেয়েই দিব্যি দিন কেটে যায় তার। অবশ্য সন্তানদ্বয়ের সাথে রহমান সাহেবের পার্থক্য বিস্তর।
তিনি ভোজন রসিক মানুষ। নিজের সন্তানদের খাবার রুচি সম্পর্কে তিনি খুব ভালোভাবে জ্ঞাত। তবে তুন্না কেন খাচ্ছে না এটা তিনি ভেবে পাচ্ছেন না। তিনি কৌতূহল নিয়ে আদুরে গলায় বললেন, খাচ্ছ না কেন মা? রান্না ভালো হয়নি? না, রান্না চমৎকার হয়েছে। তাহলে নাও, আর একটা চিংড়ি নাও। না, আর লাগবে না। তুন্নার জড়তা মিশ্রিত উত্তরে ওমাইক হাসলেন রহমান চৌধুরী। নিজেই দুটো বড় সাইজের চিংড়ি মাছ তুলে দিলেন তুন্নার পাতে। তুন্না কৃতজ্ঞতা সজল চোখে তাকিয়ে রইল। বাবা ছাড়া এতটা আহ্লাদ তাকে কেউ কখনো করেনি। রহমান চৌধুরী নিজের মনে জমানো সবটুকু স্নেহ কণ্ঠে ঢেলে দিয়ে বললেন, কি দেখছো? খাও। এই তো খাচ্ছি। রহমান চৌধুরী শেষ পাতের ডাল নিয়ে ভাত মেখে মুখে পুরে দিলেন। খাবার চিবুতে চিবুতে বললেন, খাও খাও, এ তো সব আয়োজন তো তোমার জন্যই। বাক্যটি শুনে ভালো লাগায় ছেয়ে গেল তুন্নার মন। এত সব আয়োজন তার জন্য। সে তো এর এক ভাগ খাবারও কখনো একসাথে দেখেনি। টেবিল ভর্তি করে রাখা এত আইটেম তার জন্য রান্না করা হয়েছে। সে এত গুরুত্বপূর্ণ? নিজেকে বরাবর তুচ্ছ ভেবে আসা তুন্না হঠাৎই নিজেকে নিয়েই প্রশান্তি অনুভব করল। খুবই পুলকিত হলো তুন্নার মন। অন্তপুরে সুখ সুখ বাতাস বইতে লাগলো। নিজের বর্তমান অবস্থানের জন্য শুকরিয়া আদায় করলো মনে মনে। অধ্যায় খাওয়া শেষ করে উঠে যাচ্ছিল। রহমান চৌধুরী ইশারায় তাকে বসতে বললেন। পিতার আদেশ পালন করার প্রয়াসে অধ্যায় অনিচ্ছা সত্ত্বেও বসলো। তার পাশেই বসেছে তুন্না। রহমান চৌধুরী খাওয়া শেষ করে বললেন, তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার। কি গুরুত্বপূর্ণ কথা? সাম্যের ঝটপট ফিরতি প্রশ্ন। অধ্যায় এবং তুন্নার চোখেও কৌতূহলপূর্ণ প্রশ্নের আভাস। রহমান চৌধুরী নড়ে চড়ে বসলেন। এরপর গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে একটু চট্টগ্রামে যেতে হবে, কয়েকদিন থাকবো সেখানে। আসলে এই বিয়ের চক্করে ব্যবসার খুব একটা সময় দিতে পারিনি, ক্ষতি হয়ে গেছে ভীষণ। অধ্যায়ের ব্যবসা নিয়ে এত আগ্রহ নেই। তার আগ্রহ সব প্রেম নিয়ে। কোন মেয়েটি তাকে ভালোবাসে, তাকে দেখে মিটিমিটি হাসে, কে তাকে প্রেমপত্র দেয়, এসব নিয়ে গবেষণা করেই তার দিন কেটে যায়। সে ভাবস্লীনভাবে জিজ্ঞেস করল, কবে যাবে? আজকে। কি বলছো, আজই? হ্যাঁ। অধ্যায় আর কথা বাড়ালো না। তার কাছ পাগল পিতা যে কারো বারণ শুনবে এমনটা নয়। বাবা চলে যাবে শুনে এদিকে প্রশান্তিও পেল অধ্যায়। খালি বাড়িতে মেয়েটাকে যা ইচ্ছে তাই ভাবে অপমান করা যাবে। তুন্নাকে অপমান করাটাই যেন তার জীবনের প্রধান লক্ষ্য। তাছাড়া এতদিন তাকে নজরবন্দি করে রাখা হয়েছিল। আজ থেকে তবে সে মুক্ত স্বাধীন পাখি, যখন যেখানে খুশি উড়ে বেড়াবে। মা বাবা দূরে মানেই অফুরন্ত স্বাধীনতা। অধ্যায় মুহূর্তেই মনে মনে একটা ট্যুর প্ল্যান করে ফেলল। এলিনাকে নিয়ে কক্সবাজারে ঘুরে আসা যায়। মেয়েটা অনেক দিন থেকেই চাচ্ছিল একান্তে সময় কাটাতে। এবার আর বাধা নেই। অবশ্য একটা ছোট সমস্যা আছে। অধ্যায় বিয়ে করেছে, এই সংবাদ শুনে এলিনার রিয়াকশন কি হবে কে জানে। রহমান চৌধুরী নম্রভাবে বললেন, তোমরা হয়তো নিজেদের এমন ঘরোয়া বিয়ে হয়েছে বলে মন খারাপ করছো, কিন্তু চিন্তার কিছু নেই। তোমার শাশুড়ি দেশে ফিরলে ধুমধাম করে বিয়ের আয়োজন করব। শেষাক্ত বাক্যটি তুন্নাকে লক্ষ্য করে বললেন তিনি। তুন্না মুচকি হেসে সম্মতি দিল। তবে রহমান চৌধুরী খেয়াল করলেন তুন্নার চোখ মুখে উদ্ভ্রান্ত ভাব। সে যেন কিছু বলতে চাচ্ছে, জড়তা সংকোচ কাটিয়ে বলে উঠতে পারছে না। রহমান চৌধুরী অভয় দিয়ে বললেন, কিছু বলবে তুমি? না মানে আঙ্কেল। বাবা বলো। শ্বশুরকে বাবা বলতে হয় জানো না? তন্নার বুক ভরে উঠল আনন্দে। সে যে আবার বাবা ডাকতে পারবে এটাই ছিল কল্পনাতীত। তন্নার মনে হলো জীবনের সবটুকু সুখ একবারে পেয়ে গেছে সে। অবশ্য ক্ষীণ একটা আক্ষেপ রয়ে গেছে। স্বামী নামক আসামিটা তাকে ভালোবাসছে না। না বাসুক, এতটুকু আক্ষেপ সে পুষিয়ে নেবে। এত পাওয়ার ভিড়ে এই না পাওয়াটা হয়তো ফিকে হয়ে মিশে যাবে বাতাসে। তন্না আবেগের ভরা স্বরে ডাকল, বাবা, মা বলো। আসলে আমার ভর্তি পরীক্ষা সামনে, আপনি বলেছিলেন। রহমান চৌধুরীর হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠলেন, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও দেয় শোনো, তোনাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাও। সে থেকে শুরু করে ভর্তির সকল প্রক্রিয়া তুমি দায়িত্ব নিয়ে সম্পূর্ণ করবে আমি আশা করি। অধ্যায় বিরক্ত নিয়ে বলল, আমি? হ্যাঁ তুমি, কেন নয়।
ও তোমার স্ত্রী, স্ত্রীর দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য। আমার ছেলে হয়ে তুমি সেটা অস্বীকার করতে পারো না, সেই শিক্ষা তোমাকে দিইনি আমি। অধ্যায় তীব্র অনিচ্ছা নিয়ে তাকিয়ে রইল। তার খুব বলতে ইচ্ছা করল। এত যে স্ত্রীর সম্মানের কথা বলছো, নিজের স্ত্রীকে না জানিয়ে ছেলের বিয়ে দিলে কোন আক্কেলে? তখন দায়িত্ব কর্তব্যের কথা মাথায় ছিল না তোমার? আম্মু দেশে আসলে যে টর্নেডো বয়ে যাবে, তখন দেখব কিভাবে সামলাও। বাড়িতে টিকতে পারলে হয়। নিজের মনের উগ্র বাসনা তীব্র চেষ্টায় নিয়ন্ত্রণ রাখলো অধ্যায়। তার এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছে। এই মেয়েটাকে নিয়ে তাকে রাস্তায় বেরোতে হবে। লোকে দেখলে নিন্দে করবে, বলবে দেখো এত সুন্দর ছেলের পাশে এমন কালো বউ। বানরের গলায় মুক্তোর মালা, এই মালাকেই নাকি ছিঁড়ে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দেয় গেয়েও ভূতটা। স্বামী খাওয়া শেষ করে বলল, আমিও আজই হোস্টেলে ফিরে যাব। তুই কেন আজ চলে যাবি? আমার এক্সামের ডেট দিয়ে দিয়েছে, বাড়িতে থেকে পড়াশোনা হবে না ভাইয়া। স্বামী চলে যাবে শুনে তূর্ণার প্রচন্ড রকম মন খারাপ হলো। এই পুরো বাড়িতে কুদ্ধাই চৌধুরীর সাথে একা থাকতে হবে তাকে। লোকটা যদি তাকে নির্যাতন করে, অধিক অপছন্দের দরুন মেরে টেরে গাঙ্গে ভাসিয়ে দেওয়াটা অসম্ভব কিছু নয়। সে ভীতু হলো, অনুরোধের সুরে বলল, প্লিজ আপু, তুমি থেকে যাও, আমার একা একা ভয় করবে। ধুর পাগলি, ভয় কেন করবে, ভাইয়া আছে না। তূর্ণা বিড়বিড় করে বলল, আমার সমস্ত ভয় তো ওনাকে নিয়েই। কিছু বললে? তুমি থেকে যাও প্লিজ, একা একা ভালো লাগবে না আমার। স্বামী তূর্ণার বাহু ধরে কাছে টেনে নিল, অতঃপর কানের কাছে ফিসফিস করে বলল, ফাঁকা বাড়িতে রোমান্সের অনেক সুবিধা আছে বুঝলে। স্বামীর ইঙ্গিতপূর্ণ কথায় তূর্ণা লজ্জিত হলো। অপ্রস্তুত ভঙ্গিতে সে দূরে সরে এলো। তার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। কুদ্ধাই চৌধুরীর সাথে খালি বাসায় থাকলে রোমান্স তো হবেই না, উল্টো খুনোখুনি হয়ে যাবার ভয় প্রবল। তূর্ণা মনে মনে বলল, রোম্যান্স তাও আবার ওনার সাথে? আল্লাহ মাফ করুন, উনি যেই কাঠখোট্টা মানুষ, কবে জানি ওনার মাথা মুন্ডু ফাটিয়ে দিই আমি।